আপনি দীর্ঘক্ষণ অফিস কিংবা অন্য কোথায় বসে আছেন। হঠাৎ দাঁড়াতে গিয়ে পিঠে কোমরে এক ধরনের ব্যথা অনুভব করলেন, অথবা ভারী কোনো বস্তু উঠাতে গিয়ে বুঝতে পারলেন আপনার শরীর আগের মতো সাপোর্ট দিচ্ছে না। এমন ব্যথার রোগী আমি, আপনি, আমরা অনেকেই, যেটাকে আমরা চিহ্নিত করি ব্যাক পেন হিসেবে। আর এই ব্যাক পেন শুনলেই আমরা ঘাবড়ে যাই। যদিও ব্যাক পেন প্রাণঘাতী বা গুরুতর কিছু নয়, তবে কিছু ক্ষেত্রে মারাত্মক কিছু রোগের সংকেত দিতে পারে। দর্শক, কেন হয় ব্যাক পেন, প্রতিকার কিংবা প্রতিরোধী বা কী, এসবই জানার চেষ্টা করব আজকের বদ্যিবাড়িতে। সঙ্গে আছি আমি মনির হোসাইন, আর আমার সঙ্গে বদ্যিবাড়ির স্টুডিওতে উপস্থিত আছেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান। স্যার, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আমরা পেন নিয়ে কথা বলছি, ব্যাক পেন, এবং শুরুতে আমি বলছিলাম যে আমিও রোগী, অনেকেই রোগী, সেক্ষেত্রে যদি জানতে চাই যে কোন ব্যথাকে আমরা ব্যাক পেন বলবো আসলে। ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাক পেন আমাদের একটা বিশাল বড় টার্ম। এটাকে যদি আমরা খুব ছোট করে বলি, ব্যাক সাইডে যে আমাদের ব্যথাগুলি হয় সেটাকে আমরা সাধারণত ব্যাক পেন বলি। তার ভিতরে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা আপার ব্যাক পেন, মিডল ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন। আচ্ছা আমরা সাধারণত ম্যাক্সিমাম পেশেন্টই আমরা পাই লোয়ার ব্যাক পেনের, আচ্ছা যেটা আমরা বলি লো ব্যাক পেন বা লাম্বার রিজনে যে ব্যথাটা হয় সেটাকে আমরা লোয়ার ব্যাক পেন, এটাই ম্যাক্সিমাম। এই ব্যাক পেনের আসলে কারণটা কি? এটার অসংখ্য কারণ আছে। তার মধ্যে আমরা সবচেয়ে যেটা বেশি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় সেটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন। আচ্ছা অলমোস্ট 80%-এর মতো মেকানিক্যাল ব্যাক পেন হয়। এছাড়া আপনার নিউরোজেনিক ব্যাক পেন আছে 15%, কিছু নন মেকানিক্যাল পেইন আছে, কিছু আছে রিফার্ড পেইন, আমরা বলি যে শরীরের অন্য কোথাও থেকে রিফার্ড হয়ে পেইনটা ব্যাকে হচ্ছে। মোটামুটি এইগুলি কি প্রকাশ পায়? আমরা সাধারণত মেকানিক্যাল ব্যাক পেইনগুলি, যে ব্যথাটা ইউজুয়ালি আমাদের মুভমেন্ট, পশ্চার বা যেটা বলে আমরা আমাদের দৈনন্দিন যে কাজকর্ম করি, আচ্ছা, এইটার সাথে রিলেটেড। প্রথম দিকে সাধারণত আমরা ওইরকমভাবে গুরুত্ব দেই না, ব্যথাটা হালকা হচ্ছে, জি কমে যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে যখন সে কিছু অনেক টাইম একটা জায়গায় বসে থেকে যখন দাঁড়াচ্ছে, হঠাৎ করে জি ব্যথাটা অনুভব করতেছে, আবার লং টাইম হাঁটতেছে বা দাঁড়ায় আছে, জি বসতে যাচ্ছে, তখন ব্যথাটা অনুভব করে। আচ্ছা এবং এটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বাড়তে থাকে। আচ্ছা সে যদি শুরুতেই এটার চিকিৎসা না নেয়, এক পর্যায়ে দেখা যায় সিভিয়ার পর্যায়ে চলে যায়। আচ্ছা, এরকম কিছু আমরা রোগীদের সাথেও কথা বলেছি যে তারা আমাদেরকে আসলে যেটি বলছেন, এবং এরকম যারা আছেন, এবং আমরা হাসপাতালে গিয়েছি, এরকম রোগীদের সাথে কথা বলেছি। সেরকম একটি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখে নেব যে সেই রোগীরা আসলে কি বলছেন। জি। বয়স হলো 16। আমার মাথায় ব্যথা, বসতে পারি না, উঠতে পারি না, গুটোতে পারি না, আবার কিছু খাইলে পেটে রাখতে পারি না। 2 মাস হয়েছে রাজমিস্ত্রির কাজ করে, কোনো ভারী বোঝা বইছিল, সেই যে মাথা খোট খাইছিল, খোট খালি এই মাথার সমস্যা হয়ে গেছে। এখন সবাই বলতেছে যে মাথাটা দেখাই এক্সরে করে দেখো যে মাথার কোনো সমস্যা হয়েছে নাকি। মসজিদে কাপড় নিয়ে আসছে নূতন রমজানের জন্য, কাপড়ের রোল জাগাবার সময় একটু চোট পাইছি মাথায়। তারপরে আস্তে 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 একটু বাড়ছে। এখন মানে বসলে উঠতে পারি না, রুকু সেজদা করতে পারি না। পায়ে থুড়াই 1 মাস ব্যথা করে রানে, আর মাজায় ব্যথা করে 4 মাস ধরে। গাড়ি চালাই, যেহেতু গাড়ি চালাই এই জন্য বসে থাকতে হয়, বসার কাজটা করতে হয়। এই জন্য আমার কোমরে পিছনের সাইডে ব্যথা করে। বেল্ট পরলে ভালো লাগে, কিন্তু বেল্ট ছাড়া ভালো লাগে না। ওষুধ খাইছি গত 6-7 মাস, কিন্তু কোনো ফলাফল পাইনি। এটার জন্য ফিজিওথেরাপির জন্য বলছিল, কিন্তু ফিজিওথেরাপি দিচ্ছে, তারপরেও কিছু হচ্ছে না। দেখছিলাম আমরা এই রোগীদের নিয়ে যদি কথা বলতে হয়, একজন বলছিলেন যে তিনি দীর্ঘক্ষণ গাড়ি চালান, বসে থাকতে হয় তার, এই জন্য ব্যাক পেন। এই যে বসে থাকার সাথে এই ব্যাক পেনের সম্পর্কটা কি? দেখেন, আমি একটু আগে বলছিলাম যে আমাদের যে স্বাভাবিক মুভমেন্ট, জি। উনি হচ্ছে ড্রাইভার, যেটা আমরা দেখলাম, উনি লং টাইম গাড়ি চালাচ্ছে, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা,
কিন্তু ওনার গাড়ি চালানোর ভিতরে আমাদের বসার যে পজিশনটা, জি। এটা যদি উনি সঠিকভাবে মেনটেন না করে তাহলে কিন্তু ব্যাক পেইন হবে। আরেকটা জিনিস, আমরা সাধারণত আমরা 2 ঘন্টা অন্তর অন্তর জি পজিশন একটু চেঞ্জ, ওনার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না, যেহেতু উনি ড্রাইভার, উনি কিন্তু টানা গাড়ি চালিয়েই যাচ্ছে, দীর্ঘক্ষণ চালাচ্ছে চালাচ্ছে, এবং ওনার পোশ্চারটা, পজিশনটা সবসময় উনি ঠিক মতো মেনটেন করতে পারতেছে না, কারণ ওনার গাড়ি চালানোর জন্য যেভাবে দরকার উনি সেভাবেই বসতে হচ্ছে। এই জন্য ওনার হচ্ছে এই লং টাইম ড্রাইভিং এবং একই পজিশনে বসে থেকে কাজ করার জন্যই ওনার ব্যাক পেইনটা হয়েছে। এবং এক্ষেত্রে আসলে করণীয় কি আছে এই ক্ষেত্রে যেটা হবে আমাদের দেশে, আমি মনে করি সেক্ষেত্রে এই যে ড্রাইভিং বা ড্রাইভার যারা আছে তাদের মানে শিফটিং ডিউটি চালু করা উচিত। আচ্ছা কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সে এখন সাপোজ আপনি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন, জি অলমোস্ট 10 আওয়ার্স বা কাছাকাছি, বেশি এরকম জার্নি এখন ওখানে যদি একটা ইন্টারভালে যে উনি একটা ড্রাইভার দিয়ে আপনি পুরো পথটা যদি ড্রাইভিং না করিয়ে ওখানে আপনি যদি সাবসিকুয়েন্টে আরেকজন বিশ্রামের ব্যবস্থা করে তাহলে সেটা ভালো হয়। তারপরে ওনাদের যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, ড্রাইভিং করা অবস্থায় কীভাবে পজিশনটা ঠিক থাকবে, বসা কীভাবে উচিত, সেইগুলি যদি তাদের মানে ছোট ছোট করে ট্রেন আপ করা হয় তাহলে কিন্তু এই জিনিসটা অনেকটাই রিকভারি করা যায়। যদি এটা একটু বাহির থেকে অফিসে ঢুকতে চাই, যে আমরা যারা অফিস জব করি কিংবা ডেস্কে অনেকক্ষণ বসে থাকতে হয় বা কম্পিউটার নিয়ে বসে থাকতে হয়, তাদের ক্ষেত্রে আসলে কি? তাদের ক্ষেত্রেও আমরা কিছু গাইডলাইন দিয়ে দিই যে বসার যে পজিশনটা এটা আমরা বলে দিই, এটা ফলো করতে হবে যাতে আমাদের স্পাইন বা মেরুদণ্ডটা সোজা থাকে, যেটা আমাদের অ্যানাটমিক্যাল পজিশন বলি মেডিকেল টার্মে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা লং টাইম যারা বসে কাজ করি তাদের 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পরে অন্তত কমপক্ষে 5 মিনিটের জন্য হলেও একটু দাঁড়ানো উচিত, হেঁটে একটু মুভমেন্ট করা উচিত। বসার পজিশনটা আসলে কেমন? বসার পজিশনটা এই যে জাস্ট আমরা যেভাবে বসে আছি, এখন আমি কেউ হচ্ছে সামনে ঝুঁকে বসছে, কেউ পিছনে হেলান দিয়ে বসে আছে, কেউ লেফট অর রাইটে হেলান দিয়ে বসে আছে, এটা করা যাবে না। স্ট্রেট আপনি যেভাবে এখন বসে আছেন এটা অ্যানাটমিক্যাল পজিশন, গুড পজিশন, এই পজিশন আপনি বসতে পারেন। এখন সবাই কিন্তু এই যে বসতে গেলে আমরা একটু রিল্যাক্সেশন চাই, কিন্তু সেক্ষেত্রে আমাদের যে বডির যে ব্যালেন্সটা সেটা কিছুটা এদিক সেদিক হয়ে যায়, তখনই আস্তে আস্তে ধীরে ধীরে ইফেক্টটা খুব পরে। আচ্ছা, শুরুতেই বোঝা যাচ্ছে না যে আমি এভাবে বসে আছি বা আমি লং টাইম কাজ করেই যাচ্ছি, কোনো নিচ্ছি না, আমি পজিশন বা পোশ্চারে চেঞ্জ করছি না, সেক্ষেত্রে সে ইনিশিয়ালি তেমন প্রবলেম ফেস করবে না। কিন্তু একটা পর্যায়ে যখন কয়েক বছর, সেটা ধরেন 5 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, ধীরে ধীরে তার ব্যাক পেন শুরু হয়ে যাবে। এই ব্যাক পেনের ঝুঁকি নিয়ে আমরা কথা বলছিলাম, বা আমরা ইন্ট্রোতেও বলেছি মারাত্মক কিছু রোগের লক্ষণ হিসেবে এই ব্যাক পেন প্রকাশ পায়। সেক্ষেত্রে এর মারাত্মকতা আসলে কতটুকু? মারাত্মকতা হচ্ছে, আপনি যদি ব্যাক পেইনটাকে গুরুত্ব না দেন, একে নেগলিজেন্সি যে কমে যাবে, আপনি ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন, এক পর্যায়ে এটা এমন পর্যায়ে চলে যেতে পারে, দেখা গেছে আপনার ডিসএবিলিটি বা ডিফর্মিটি ডেভেলপ করতে পারে। আমাদের যে মেরুদণ্ড ওটা এক সময় বাঁকা হয়ে যেতে পারে, আপনি স্বাভাবিক কাজকর্ম নাও করতে পারেন, আপনি ঠিকমতো চলাফেরা করতে পারবেন না, ব্যথাটা এমন পর্যায়ে চলে যাবে দেখা যাচ্ছে এটা। এবং আলটিমেটলি যদি এটা নার্ভ, আমাদের যে স্নায়ু, ওখানে যদি কম্প্রেশন বা প্রেস, আমাদের ডিস্ক বলি আমরা, ভার্টিব্রার ভিতরে আমাদের স্পাইনাল কর্ডে যদি প্রেশার দেয়, তখন কিন্তু আমরা প্যারালাইজড বা আমরা হাঁটা চলা টোটালি বন্ধ হয়ে যেতে পারে, এই পর্যায়ে যেতে পারে। আচ্ছা, এবং আমরা যেটি দেখছি যে বয়সের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে আমরা অফিসে যারা আছি কিংবা গাড়ি চালানোর কথা বলছিলাম, যে তারা তো একটা বয়সে, কিন্তু আমরা একটা রোগী কিন্তু পেয়েছি, ওর বয়স মাত্র 16 বছর, এই বয়সে হচ্ছে। তো এই যে এটা কি আসলে শুধু বয়স্কদের হচ্ছে না, এই কম বয়সীদের হচ্ছে, বা এই ক্ষেত্রে আসলে করণীয় কি আছে? আপনি একটা চমৎকার প্রশ্ন করছেন। ওর একটা পেশেন্ট দেখলাম 16 বা 18 বছর বয়স, 16 বছর। এইসব ক্ষেত্রে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে মেকানিক্যাল পেইনটা হয়, আচ্ছা, চলাফেরা জনিত। আরেকটা জিনিস হচ্ছে, মানে অল্প বয়সে যে ব্যথাগুলি হয় সেটা ইনফেকশনের একটা থাকতে পারে, কারণ থাকতে পারে, অথবা ইনফ্লামেশন আমরা যেটা বলি। ধরুন সাপোজ আপনার মেরুদণ্ডে অনেক সময় টিউমার হয়, সেটা শরীরের অন্য কোথাও হয়ে ওই মেরুদণ্ডে আসতে পারে, এটাকে আমরা মেডিকেল টার্মে বলি সেকেন্ডারি মেটাস্টাসিস হতে পারে, অথবা আপনার স্পাইনে বা মেরুদণ্ডে কোনো টিউমার বা ইনফ্লামেশন হতে পারে, সাপোজ টিবি হতে পারে, সেটা যে কোনো এজেই হতে পারে। আর যেটা এই ছেলেটা যেটা, ওইটা সাধারণত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এই কারণে হওয়ার সম্ভাবনাই বেশি, আর অনেক সময় ভারী কাজ করে থাকে,
এবং সেটা আরেকজন আমরা পেয়েছি যে ভারী জিনিস হ্যাঁ, হ্যাঁ। উঠাতে গিয়ে তিনি ব্যথা পেয়েছেন। তো হ্যাঁ। এই জায়গাগুলোতে আসলে করণীয় কি থাকে? এই জায়গাগুলিতে আমরা সবসময় রোগীদেরকে বলি আপনি একসাথে কখনোই ভারী জিনিস সামনে ঝুঁকে বেশি ভারী জিনিস তোলা যাবে না। আচ্ছা, আমি হঠাৎ করে এমন আমরা অনেক রোগী পাই, হঠাৎ করে সে একটা ভারী বস্তু নেওয়ার সময় তার কোমরে একটা শব্দ হয়েছে, হ্যাঁ, তারপর থেকে ব্যথা শুরু। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের মেরুদণ্ডে যে ভার্টিব্রা বলি আমরা, অনেকগুলি হাড্ডি একসাথে হয়ে যে স্পাইনাল কর্ড তৈরি করে, এখানে ওই স্পাইনে ওই দুইটা ভার্টিব্রার ভিতরে ডিস্ক থাকে, আমরা জি। ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বলি। অনেক সময় ভারী জিনিস তুলতে গিয়ে উপর হয়ে বা যে কোনো ওই ডিস্কের উপরে ওই দুই ভার্টিব্রা প্রেশার দেয়, চাপ দেয়। তখন ডিস্কটা কি করে, ওই চাপে পিছনের জায়গা থেকে দিকে যে সরে নার্ভ থাকে নার্ভের উপর চাপ পড়ে। আচ্ছা, ফলে কিন্তু এ থেকে ব্যাক পেন তো শুরু হয়, এবং এক সিভিয়ার পর্যায়ে কিন্তু আমাদের এক সাইড অথবা দুই সাইড পায়ের অবশ পর্যন্ত হয়ে যেতে পারে। এবং অনেক রোগী কমপ্লেন নিয়ে আসে যে শক্তি পাচ্ছি না, ঝিনঝিন করতেছে, অবশ অবশ মনে হচ্ছে। এটা কিন্তু ওইটারই একটা কারণ। আচ্ছা। এই যে এই লক্ষণ কিংবা ব্যথা পেলে কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত? আমি মনে করি যখনই এরকম কোনো ইনসিডেন্স ঘটবে সাথে সাথেই কোনো রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এবং এই সাথে একটা প্রশ্ন কিন্তু আসে যে যেটা আমরা আসলে বেশিরভাগই বুঝি না, যে কোথায় যাবেন এবং কার কাছে যাবেন। এটা বাংলাদেশে এই সমস্যাটা অনেকেই, যারা বিশেষ করে গ্রাম এলাকাতে থাকে। জি। এটা আমি মনে করি প্রথমত এই জিনিসটা ব্যাক পেইন অর্থোপেডিক সার্জন এবং নিউরো সার্জন দেখে থাকি। জি। তারপরে হচ্ছে আমরা ফিজিক্যাল মেডিসিনের ডক্টররাও দেখে। তো সাধারণত আমরা যদি এখানে ফ্র্যাকচার বা ট্রমার হিস্ট্রি থাকে, জি। অবশ্যই আমি মনে করি অর্থোপেডিক সার্জনদের কাছেই ফার্স্ট যাওয়া উচিত। আচ্ছা, তারপরে রোগ ডায়াগনোসিস করে যদি এখানে ফিজিওথেরাপি লাগতে পারে, অপারেশন লাগতে পারে, সেটা এবং তারপরে। আমরা আরেকটা জিনিস কি হয় যে কোন আঘাতজনিত ব্যথা হয়ে থাকে অনেক সময়, তো কোনটা আঘাতজনিত আর কোনটা ব্যাক পেইন হচ্ছে, এটা আসলে কিভাবে নির্ণয় করতে পারবে? এটা দেখেন, আঘাতজনিত হলে তার একটা আঘাতের হিস্ট্রি থাকবে। রোগী বলবে যে আমি একটা আঘাত পেয়েছিলাম জি। বা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমরা ওইভাবে তার হিস্ট্রি নিয়ে দেখে যে হ্যাঁ আঘাতের ফলেই, আমরা তখন এক্স-রে, এমআরআই, জি। সিটি স্ক্যান যা লাগে আমরা করে ওটা কনফার্ম হই। আচ্ছা। এবং ওখানে মেন পয়েন্ট হচ্ছে তার ট্রমা বা আঘাতের একটা হিস্ট্রি থাকবেই, আচ্ছা। যে আঘাত পেয়েছে। এবং যদি একটু চিকিৎসা পদ্ধতিতে আসতে চাই, যে এই যে ব্যাক পেইন আমরা বলছি যে দীর্ঘমেয়াদী কিংবা অনেক দিন পালন করার পরে শরীরে তারপর হচ্ছে প্রকাশ পাচ্ছে বা আমরা চিকিৎসকের কাছে যাচ্ছি, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিতে কি রয়েছে? চিকিৎসা পদ্ধতি অনেক চমৎকার চিকিৎসা পদ্ধতি বাংলাদেশও সারা বিশ্বে আছে। তার মধ্যে সবচেয়ে যেটা মানে 80 থেকে 90% এই ব্যাক পেন কিন্তু কোনো অপারেশন সার্জারি ছাড়াই কিন্তু ভালো হতে পারে, যদি আমরা সেটা প্রথমেই আমাদের লাইফ স্টাইলটা আমরা যদি একটু মডিফিকেশন করি, আমাদের চলাফেরা, মুভমেন্ট, আমাদের শরীরের বাড়তি ওজন, এই জিনিসগুলি একটু মেনটেন করি। এবং হচ্ছে সাথে রোগীকে আশ্বস্ত করতে হবে যে ব্যাক পেন হইলেই ভয় পাওয়ার কিছু নাই, যেটা হয়েছে মানে শেষ, আমার ভালো হবে না তা না। আমি লাইফস্টাইল চেঞ্জটাই আমি ফার্স্ট প্রায়োরিটি দিব, এবং এটাই সত্যি, লাইফস্টাইল চেঞ্জ করলে তার মরালেজ 70 to 80% তার ব্যাক পেন চলে যাবে। আচ্ছা। তারপরে সেকেন্ড মেডিকেশন আছে, আমরা কিছু অ্যানালজেসিক্স দিই, আমরা কিছু ফিজিওথেরাপি বা ফিজিক্যাল এক্সারসাইজ শিখিয়ে দিই, আচ্ছা। এগুলো। এবং লাস্টলি যদি আমরা অনেক ক্ষেত্রে ইনজেকশনও প্রয়োজন হতে পারে। আচ্ছা। এবং যদি এমন পর্যায়ে যায় যে আমাদের কিছু এমার্জেন্সি কন্ডিশন আছে বা এমনি কিছু নিউরোলজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা সার্জারিও লাগতে পারে। আচ্ছা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কনজারভেটিভ, আচ্ছা, নন অপারেটিভ। যাদের হয়ে গেছে বা যারা এখন ব্যাক পেনে ভুগছেন, তারা আসলে এখন কি করবেন? তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে তারা অবশ্যই অতি দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হবে। চিকিৎসকের পরামর্শক্রমে তিনি তার লাইফস্টাইল থেকে শুরু করে মেডিকেশন যা দিবে সেইগুলি যদি যথাযথভাবে মেনে চলে, আমি মনে করি সে এই অবস্থা থেকে রিটার্ন এক্ষেত্রে করবে। বলছেন কিছু যখন মারাত্মক আকারে যাচ্ছে বা কিছু পর্যায়ে সার্জারির প্রয়োজন হচ্ছে, আর বাকিটা কি চিকিৎসা পদ্ধতি কি ওষুধেই সারছে বা থেরাপির আসলে এখানে ভূমিকা কতটুকু? থেরাপির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এক্ষেত্রে। যেই রোগীগুলি অপারেশন লাগে না সাধারণত, সেই ক্ষেত্রে আমরা মেডিসিন এর সাথে সাথে আমরা কিন্তু ফিজিওথেরাপি বা ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলে থাকি। আচ্ছা। এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি একই সাথে যদি লাইফস্টাইল মডিফিকেশন, কিছু মেডিকেশনস এবং ফিজিওথেরাপি বা ফিজিক্যাল এক্সারসাইজটা করেন, আচ্ছা। সেক্ষেত্রে আপনি মোটামুটি অলমোস্ট 90% আপনি কিওর হয়ে যাবেন। আচ্ছা, কি ধরনের এক্সারসাইজগুলো এই ক্ষেত্রে? এক্সারসাইজটা আমরা হচ্ছে তার ব্যাক পেনের ধরন অনুযায়ী, আচ্ছা। তার ব্যাক পেনটা কি লোয়ার ব্যাক পেন না মিডল বা আপার,
এটা কি তার চলাফেরার সাথে বাড়ছে বা কমছে, এটা কি তার পজিশনের কারণে হচ্ছে কিনা, ব্যথাটা কি রাতে বাড়ছে দিনে কমছে এরকম কিনা, বা ব্যথাটা তার মানে পেশার সাথে সম্পৃক্ত কিনা, সেই অনুযায়ী তার আমরা কিছু এক্সারসাইজ বলে দিই। তো ওভারঅল যেটা ইন জেনারেল আমরা হাঁটা একটা সহজ এক্সারসাইজ, এটা আমরা বলি যে আপনি 30 মিনিট হাঁটেন প্রতিদিন, সপ্তাহে 7 দিন না পারেন অ্যাটলিস্ট 30 দিন, এই যে 5 দিন আপনি 30 মিনিট করে হাঁটেন। তারপর হচ্ছে আমরা কিছু কোমরের এক্সারসাইজ দেখাই দিই, পায়ের এক্সারসাইজ, এগুলি খুবই সহজ, জাস্ট ইচ্ছার ব্যাপার আমরা বলে দিই, কিন্তু তারা যদি কন্টিনিউ করে তাহলে অনেকাংশেই সে এখান থেকে বেরিয়ে আসতে পারবে। হ্যাঁ, খাদ্যাভ্যাসের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, খাদ্যাভ্যাস অবশ্যই, যেটাকে আমরা বলি ব্যালেন্স ডায়েট। আমাদের দেশে অনেকে আমরা অনেক খাই, কিন্তু যেখানে আসলে ব্যালেন্স যেটা বলে যে আমরা ওখানে পর্যাপ্ত ক্যালসিয়াম পাচ্ছি না, ভিটামিন ডি পাচ্ছি না, যেটা হচ্ছে আমাদের হাড়ের খাবার বলি আমরা, আমাদের হাড্ডিটা শক্ত থাকবে, মজবুত থাকবে, সেটা কিন্তু আমরা পুরোপুরি পাচ্ছি না। এই জন্য আমার সাজেশন থাকবে আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাই। ক্যালসিয়াম সমৃদ্ধ আমরা দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে, শাকসবজি এগুলো খেতে হবে প্রচুর। আর ভিটামিন ডি আমাদের সৃষ্টিকর্তা ন্যাচারালি সোর্স দিয়েছে সূর্যের তাপ। আমরা যারা অফিসে জব করি তারা কিন্তু বাইরে যাওয়া হয় না, সূর্যের আলোটা ওইভাবে পাই না, সেক্ষেত্রে একটা ডেফিসিয়েন্সি সৃষ্টি হয়। অতএব এই বিষয়গুলি খেয়াল রাখলে আমাদের এইটা মানে এই যে ভিটামিন সাপ্লিমেন্টেশনটার এক্সট্রা দেওয়া লাগে। শুরু থেকে লাইফস্টাইল বলছিলেন, যে লাইফস্টাইলের কথাটা কেমন হবে, লাইফস্টাইলের যদি ব্যাক পেইন থেকে মুক্ত থাকতে চাই? আমি একটু আগে বলেছি, ব্যাক পেইন থেকে মুক্ত থাকতে লাইফস্টাইলটা আমাদের প্রথমত আমাদের খাবার দাবার দিকে নজর দিতে হবে, যাতে আমাদের ওজনটা বেড়ে না যায়। আচ্ছা, ওজন বেড়ে কিন্তু ব্যাক পেইন হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে চলাফেরা, আমাদের যারা সেডেন্টারি ওয়ার্কার, বসে কাজ করি, পরিশ্রম কম করা লাগে, তাদেরকে একটু ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ বা হাঁটতে হবে। তারপর হচ্ছে আমাদের মুভমেন্ট এবং আমাদের পজিশনগুলি এগুলি আমরা পেশেন্টকে বলে দিই যে আপনি দাঁড়ানো অবস্থায় কিভাবে দাঁড়াবেন, বসলে কিভাবে বসবেন, ঘুমালে বা শুইলে কিভাবে শোবেন, এইগুলি জিনিসগুলি জাস্ট চেঞ্জ। আর খাদ্যাভ্যাসটা মোটামুটি আমরা যেগুলি বলে দিই, মানে এটা শুধু যে ব্যাক পেইন না, শারীরিক অন্যান্য সমস্যার জন্য কিন্তু খাদ্যাভ্যাস অনেক অংশেই দায়ী। এই ব্যাপারগুলি খেয়াল রাখতে হবে। যদি কারো একবার শুরু হয় ব্যাক পেইন, এটা কি আসলে দীর্ঘমেয়াদী বা আজীবন বয়ে বেড়াতে হয় কিনা, এরকম একটা ধারণা আছে? না, এটা হ্যাঁ অনেকেই ভাবে, এটা ব্যাপারটা ওরকম না। আমি যে কথাগুলি এতক্ষণ বললাম এগুলি যদি মেনে চলে এবং সঠিকভাবে যদি চিকিৎসা নেয়, এটা পুরোপুরি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকে। আপনার যদি সাপোজ আপনার ক্যানেল স্টোনোসিস বলি আমরা, একটা রোগ আছে স্পাইনে হয়, ওইটা কোনো কারণে যদি ড্যামেজ হয়ে যায় স্পাইনাল কর্ড, সেক্ষেত্রে আমরা সার্জারির পরেও মোটামুটি মানে 100% না হলেও 70 to 80% ভালো থাকবে, কিন্তু 100% যে পুরোপুরি চলে যাবে ব্যাক পেন এরকম না। এটা এখন পর্যন্ত ওভারঅল ওয়ার্ল্ডেও এরকম কোনো পাওয়া যায়নি। তবে এটা কিছু ক্ষেত্রে সিভিয়ার পর্যায়ে চলে গেছে, এজড পেশেন্ট, যাদের ধরেন ডিজেনারেটিভ হাড্ডি ক্ষয় আছে, বয়সজনিত কারণে হাড়ের ক্ষয় হয়ে গেছে, অস্টিওপোরোটিক যেটাকে আমরা বলি, হাড্ডির ক্ষয়, মিনারেলস কমে গেছে হাড্ডি, তাদের পুরোপুরি ব্যথাটা যাবে না, তবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে চিকিৎসা এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে। এক্ষেত্রে বয়স কোনো নির্ধারিত আছে যে কোন বয়সে ব্যাক পেইন বেশি হচ্ছে বা কোন বয়সে ঝুঁকি কম? এখানে সাধারণত আফটার 50 ইয়ার্স এদের এই ব্যথাটা বেশি হচ্ছে, আর 50 নিচে, 50-এর নিচে যাদের ব্যথাটা হচ্ছে, এদের বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের হচ্ছে মেকানিক্যাল পেইনটাই বেশি হচ্ছে। আমরা একটা আপনারা শুনে থাকবেন পিএলআইডি, ডিস্ক প্রোলাপস হয়, এটা কিন্তু ইয়ং এজে বেশি হচ্ছে, ভারী কাজ করতে গিয়ে বা ইনসিডেন্টালি হচ্ছে কিন্তু। আর আফটার 50 ইয়ার্স 50-এর পরে যেটা হচ্ছে ক্ষয়জনিত অস্টিওপোরোসিস বলি, ওই বয়সে দেখা যাচ্ছে কিছু ব্যথা আপনার হাড্ডির ক্রাইং অফ বোনস বলে আমরা, হাড়ের ক্ষয়ের কারণে প্রতিনিয়ত, এবং তখন কিন্তু ভাঙার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আপনার দেখা যাচ্ছে সে হালকা একটু চোট লেগেছে, হাড্ডি ভেঙে যাচ্ছে, এবং এরকম রোগী ম্যাক্সিমাম পাচ্ছি আমরা এই বয়স্কদের, 60 বছর বা 70 বছর এই বয়সে। তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ক্ষয়টা মানে বয়সগত কারণে তাদের যে হাড্ডির ক্ষয়টা। স্যার, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, তো আমাদের দর্শক যারা দেখছেন আজকের প্রোগ্রাম, তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি ব্যাক পেইন থেকে মুক্ত থাকতে চান, যে আগে কি ধরনের সচেতন থাকলে ব্যাক পেইন থেকে মুক্ত থাকা যায় দর্শকদের উদ্দেশ্যে? আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, ব্যাক পেইন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে কিছু নিয়ম কানুন মেনে চলি
এবং আমরা যদি আমাদের খাবারের অভ্যাসটা পরিবর্তন করে সুষম খাবার গ্রহণ করি এবং পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ করি, তাহলে আমরা ব্যাক পেন থেকে মুক্ত থাকতে পারবো। তারপরও যদি ব্যাক পেন থেকেই থাকে, আপনারা আমি মনে করি রেজিস্টার চিকিৎসকের কাছে বা একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে পারেন, ইনশাল্লাহ দ্রুত এ থেকে মুক্তি পাবেন। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ বদ্যিবাড়িতে আপনাকে। আসার জন্য। ওকে, আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলেছি ব্যাক পেইন নিয়ে, অর্থাৎ নিয়মানুবর্তিতা অনেক কিছু থেকেই মুক্তি দিতে পারে আমাদের। তাই সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।